আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গ্লোবাল কেমিয়াতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা পড়ছি দশম শ্রেণীর চলতড়িৎ চ্যাপ্টারটা। এর আগের ক্লাসে আমরা এই তড়িতের যে চলতড়িতের যে রোধ আছে সেই রোধ পড়েছিলাম এবং রোধের যে সমবায়, তার মানে হচ্ছে সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায়, এই দুটোকে আমরা ভালোভাবে পড়েছিলাম এবং ওখান থেকে যে নিউমেরিক্যালগুলো আছে নিউমেরিক্যাল সলভ করেছিলাম। আজকে আমরা পড়ব তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফলটা আজকে আমরা পড়ব। এর আগে তোমরা যারা এই আগের ক্লাসগুলো করোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো করো। আমার এই ভিডিওর নিচে যে ডিসক্রিপশানে আমার এই আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, বা যে তোমার প্লে লিস্ট আছে, প্লে লিস্টে তার লিঙ্ক দেওয়া আছে, যেখানে পরপর চ্যাপ্টারগুলো তোমরা পেয়ে যাবে। তাই তোমরা এখনও যারা এই আগের ক্লাসগুলো করোনি অবশ্যই আগের ক্লাসগুলো করো, তোমাদের এর ফলে বুঝতে সুবিধে হবে। এখন আমরা পড়ব তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলতে কি না, যখন আমরা দেখি যে একটা বাল্ব জ্বলছে, সেটা যে কোনো হোক, এলইডি হোক, সিএফএল হোক, বা নর্মাল বাল্ব হোক, বা কোনো ইলেকট্রনিক্স জিনিস চলছে, বা কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ যাচ্ছে, বা কোনো একটা গেজেট ইউজ হচ্ছে, দেখি কিছুক্ষণ পরে সেটা কি হয়ে যায়, গরম হয়ে যায়। অর্থাৎ যখন হচ্ছে ওই পরিবাহীটা কিছুক্ষণ তাপপ্রবাহ করার ফলে কি করে, তড়িৎ প্রবাহের ফলে কি হয়, তাপ উৎপন্ন হয় বা তাপ জেনারেট করে। এই যে তাপ উৎপন্ন করছে, একটা বাল্ব জ্বলে আছে, আমরা হাত দিচ্ছি, সেখানে কি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। প্রশ্ন হচ্ছে এই তাপটা উৎপন্ন হয় কেন? কেন আমি হিটারটা জ্বালালে হিটারটা উত্তপ্ত হচ্ছে? কেন আমি ইস্ত্রিটার লাইনটা দিলে ইস্ত্রিটা গরম হচ্ছে, বা একটা বাল্ব জ্বালাচ্ছি বাল্বটা গরম হচ্ছে? তাহলে এই যে কেন উত্তপ্ত হয়ে তাপ উৎপন্ন করছে বা কেন উত্তপ্ত হচ্ছে, এটাই আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল থেকে জানব। আচ্ছা, আমরা কি জানি, রোধ মানে হচ্ছে, ধরো একটা রাস্তার মধ্যে কি হয় না, হচ্ছে বাম্প আছে, তাহলে রাস্তার মধ্যে যখন বাম্প থাকবে আমাদের কি হয়, গতিবেগে বাধার সৃষ্টি করে, এবং সেখানে আমাদের কি হয় দেখবে, আমাদের গতি কমাতে হয় এবং খুব সাবধানে সেটা পার করতে হয়। যারা তোমরা গাড়ি চালাও, 2 চাকা হোক বা 4 চাকা হোক, যদিও তোমাদের এই বয়সের জন্য এটা উপযোগী নয়, তাও বাবাকে বা বাড়ির যে বড় আছে যারা গাড়ি চালায় তাদেরকে জিজ্ঞেস করলে দেখতে পাবে যে ওখানে গিয়ারেরও চেঞ্জ করতে হয়, ঠিক আছে? কিন্তু তোমরা যদি একই গিয়ারে রাখো তাহলে, গিয়ার প্রযুক্তিটা আলাদা, কিন্তু বলছি যদি গিয়ার রাখো তাহলে কি হয়, কিছু তাপের সৃষ্টি হয়। তার মানে তুমি কোথাও একটা স্মুথ যাচ্ছ, যেতে না পেরে তোমাকে বাধার সৃষ্টি হচ্ছে, ফলে কি উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। একই রকমভাবে যখন তড়িৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে যায় তখন কি হয়, আমরা জানি রোধ আছে, কোনো তড়িৎ যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে যায়, ধরো আই তড়িৎ প্রবাহ মাত্রার একটা তড়িৎ এদিকে যাচ্ছে, তাহলে কি হয় না, সেই পরিবাহীর মধ্যে রোধ আছে, আর যেটা এই তড়িৎ প্রবাহের কি করে, বাধা সৃষ্টি করে, এবং এর ফলে কি হয় না, হচ্ছে কিছু পরিমাণ তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এবং এইটাই এই তুল্য পরিমাণ তাপ, এটাই হচ্ছে এই তাপের ফল। তার মানে আমরা বলতে পারি, যদি কোনো বর্তনীতে, ধরো আমরা এইটা একটা বর্তনী, তড়িৎ বর্তনী, যার আর হচ্ছে রোধ, দুটো বিন্দু এ বি, এই বর্তনীটাকে আমাদের যুক্ত করা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই বর্তনীর এখানে হচ্ছে বিভব প্রভেদ, আচ্ছা বিভব প্রভেদ আরও বলি, VA VB, সেটা বিভব প্রভেদ দিয়ে কি হচ্ছে, এইখান দিকে তার তড়িৎ প্রবাহিত হচ্ছে, হচ্ছে তোমার তড়িৎ প্রবাহিত হচ্ছে I পরিমাণ। তাহলে এইখানে এই যে দুটো বিন্দুতে বিভবের পার্থক্য থাকলে তবেই কি হয়, তড়িৎ আধান এক বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে চলাচল করতে পারে। তাহলে অবশ্যই তড়িৎ চলাচলের জন্য কি করতে হবে, বিভব পার্থক্য থাকতে হবে।
এরপর আমরা যখন বিভবের সংজ্ঞা পড়েছিলাম এবং বিভব পার্থক্যের সংজ্ঞা পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক আধানকে অসীম থেকে ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যেটুকু পরিমাণ কার্য করতে হবে তাকে আমরা বলেছিলাম তড়িৎ বিভব। আর বিভব প্রভেদ মানে বিভবের যে পার্থক্য দুটো বিন্দু যার জন্য তড়িৎ প্রবাহটা হচ্ছে, সেইটার জন্য আমরা বলেছিলাম যে তড়িৎ পরিবাহীর কোনো দুটো বিন্দুর এক বিন্দু থেকে অপর একটা বিন্দুতে যদি একক পরিমাণ তড়িৎ আধান নিয়ে যাই, তাহলে আমার যে কাজ হবে তাকেই আমরা বলেছিলাম বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য হচ্ছে ওই তড়িতের কিছু পরিমাণ কাজ। কিসের জন্য কাজ? না তড়িৎ আধানকে একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে নিয়ে আসার জন্য কিছু পরিমাণ কাজ করতে হবে, মানে কিছু পরিমাণ কৃতকার্য করতে হবে। তাহলে এখানে একক তড়িৎ আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসার জন্য কিছু পরিমাণ কাজ করতে হবে। এই কৃতকার্যই হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তি। কি করে পাবো? না কার্য এবং তাপের যে তোমার হচ্ছে রূপান্তরিত আছে, মানে তুল্যতা যে সূত্র আছে, যেভাবে তুল্য সূত্র মানে কতটা কার্য কতটা তাপে রূপান্তরিত হবে সেই অনুযায়ী রূপান্তরিত হচ্ছে। এই যে কাজটা করছে সেই কাজটার প্রকাশই হচ্ছে কি এই উৎপন্ন তাপ। বুঝতে পেরেছো? তাহলে বি বিন্দু থেকে এ বিন্দুতে কোনো আধানকে নিয়ে আসার জন্য যে কৃতকার্য করতে হচ্ছে সেই কৃতকার্যের তুল্য পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। যতটা কৃতকার্য করছে তার তুল্য পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা এখানে তো কৃতকার্য বলতে কি তড়িৎ শক্তি ব্যয়িত হচ্ছে, তাহলে এই তড়িৎ শক্তি কি হচ্ছে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে কোনো পরিবাহীর কোনো প্রান্তে কি হচ্ছে না হচ্ছে ওই পরিবাহীর মধ্যে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এর ফলে তাপের উৎপন্ন হচ্ছে, যেটাকে আমরা বলছি তড়িৎ প্রবাহের কারণে তাপের ফল। ক্লিয়ার হয়েছে কেন যে তড়িৎ প্রবাহের তাপের ফল হচ্ছে কেন? তার মানে কি হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি আমি তড়িৎ পাঠাই তাহলে কিছুক্ষণ পরে সেটা কি হয় গরম হয়, এটাকেই তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এরপর কেন গরম হয় না হচ্ছে ওই বি বিন্দু থেকে এ বিন্দুতে একক ধনাত্মক আধানকে যখন আমি নিয়ে আসছি তখন কিছু পরিমাণ কৃতকার্য করছে, এই কৃতকার্যটাই হচ্ছে কি হচ্ছে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কিভাবে হচ্ছে? কার্য এবং হচ্ছে তোমার শক্তির যে তুল্যতা সূত্র সেই সূত্র অনুযায়ী হচ্ছে তোমার রূপান্তরিত হচ্ছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে সবই তো বুঝলাম, কিন্তু কেন কার্য করবে, কেনই বা এটা হয়? তার মানে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে তাপ উৎপন্ন হওয়ার কারণ কি? দেখো, তড়িৎ প্রবাহ মানে আমরা একদম প্রথমের চ্যাপ্টারে পড়েছি। তড়িৎ প্রবাহ মানে কি না একটা পরিবাহীর কোনো একটা পরিবাহী, সেটা যেরকমও হতে পারে, ধাতু হতে পারে অধাতু হতে পারে, যারা তড়িৎ পরিবহন করতে পারে তাদের কি থাকে, তাদের মধ্যে মুক্ত ইলেকট্রন অবস্থান করে। এবং এই ধরো একটা পরিবাহীর মধ্যে কি থাকে অসংখ্য অণু থাকে। আচ্ছা, এই অণুগুলোর অণুগুলো কি নিয়ে গঠিত? পরমাণু নিয়ে গঠিত। এবং পরমাণু সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটাকে সহজেই ত্যাগ করে এবং সেই ইলেকট্রন চলাচলের দরুনই তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তাহলে এই যে এখানে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো তাহলে কি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। এখন ইলেকট্রনগুলো গতিশীল, কিন্তু এর মধ্যে যে অণুগুলো আছে সেই অণুগুলো তো আর গতিশীল নয়। তাহলে যখন ধরো তুমি হচ্ছে একটা ভিড় রাস্তার মধ্য দিয়ে তুমি হচ্ছে বাইক নিয়ে যাচ্ছ বা সাইকেল নিয়ে যাচ্ছ, ধরো স্কুল যাওয়ার সময় তোমরা যে স্কুলটা যাওয়ার আগে যে বাজার আছে সেই বাজারের মধ্যে সাইকেল নিয়ে যাচ্ছ, তো তুমি যখন সাইকেল নিয়ে যাও তখন এই রাস্তার মাঝখানে কি থাকে আরও অন্যান্য ধরো মোটর সাইকেল যাচ্ছে, কোথাও বাস যাচ্ছে, কোথাও গাড়ি যাচ্ছে, কোথাও উল্টো দিক থেকে গাড়ি আসছে, কোনো একদল হচ্ছে বাচ্চা হয়তো হেঁটে স্কুলে যাচ্ছে, তুমি এর মাঝখান থেকে সাইকেল নিয়ে যাচ্ছ। তাহলে এরপর তুমি যদি ঠিকঠাকভাবে না যাও তাহলে কি হবে? ধাক্কা হবে। নর্মালি যদি আমরা চোখ বন্ধ করে একই সোজা রাস্তায় যাই তাহলে কি হবে? ধাক্কা হবে। কোনো অবস্ট্রাকশন থাকলেই ধাক্কা হবে। বা ধরো রাস্তার মাঝখানে অনেক বাম্প আছে, তাহলে তোমাকে বাম্পের কাছে যেয়ে থামতে হবে, বাম্পের সঙ্গে তোমার কি হবে? একটা সংঘাত হবে। ঠিক একই রকমভাবে এই যে ইলেকট্রনগুলো যখন গতিশীল হয় তখন কি হয়, এই যে পরিবাহীর মধ্যে যে অণুগুলো থাকে সেই অণুগুলো কিন্তু গতিশীল অবস্থায় থাকে না। এই ইলেকট্রনগুলো তার এই গতিবেগের সময় যে কি হয় না এই অণুগুলোকে ধাক্কা দেয়।
এরপর ধাক্কা দিলে কি হবে, ধরো এটার উপরে এরকম করে ধরে জোরে ধাক্কা দিলাম, কি হবে, তাহলে ভাইব্রেশন হবে। তাহলে যখনই এই ইলেকট্রনগুলো এই অণুগুলোকে ধাক্কা দেয়, অণুগুলোর মধ্যে কি হয়, মানে কম্পনটা বেড়ে যায়। এবার কম্পন বাড়লে কি হয় আমরা জানি, যত ভাইব্রেট করবে তত তার কি বৃদ্ধি পাবে, তার গতিশক্তি বৃদ্ধি পাবে, এবং গতিশক্তি বৃদ্ধি পেলেই কি হবে, সেটার বহিঃপ্রকাশটা হবে কি, তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে যত এইটা কম্পিত হবে বা তার গতিশক্তি বৃদ্ধি পাবে, কম্পনের ফলে তার গতিশক্তি বৃদ্ধি পাবে, এবং গতিশক্তি বৃদ্ধি পেলেই কি হবে, তাপ উৎপন্ন হবে। তাহলে কি হলো, কোনো পরিবাহীর মধ্যে যখন মুক্ত ইলেকট্রনগুলো যে তোমার যাতায়াত করে, মানে প্রবল গতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, তখন পদার্থের মধ্যে থাকা অণুগুলোর উপরে তারা কি করে, ধাক্কা দেয় বা হচ্ছে তাদের কলিশন হয়। কলিশন হলে কি হয়, সেই অণুগুলো তো আর সরে যাবে না, তাহলে তো হচ্ছে তোমার যে পরিবাহী ডিফর্ম হয়ে যাবে, হয় না? তাহলে ইলেকট্রনগুলো যখন ধাক্কা মারে তখন কি হয় না, তার ওই অণুগুলোর মধ্যে কম্পনের সৃষ্টি হয়। ঠিক আছে, অণুগুলোর মধ্যে কম্পনের সৃষ্টি হয়, এবং এই কম্পনের ফলে অণুগুলোর মধ্যে যে কম্পনের সৃষ্টি হয়, এই কম্পনের ফলেই কি হবে না, হচ্ছে তোমার গতিশক্তি বৃদ্ধি পাবে, এবং এই গতিশক্তি বৃদ্ধি পেলে কি হবে, এই গতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হবে। মানে গতিশক্তি বৃদ্ধি পেলেই তার উষ্ণতা বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধি পাওয়া মানেই তার মধ্যে তাপ উৎপন্ন হবে। তাহলে এই যে এরপর পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলো এবং তাপ উৎপন্ন হলো, কতটা পরিমাণ তাপ উৎপন্ন হবে, কি বললাম, কতটা পরিমাণ তাপ উৎপন্ন হবে, তার তো একটা মেজারমেন্ট আছে নাকি, নাহলে আমরা ব্যবহার করব কি করে, তার মেজারমেন্ট আছে বলেই আমরা যে হচ্ছে বাল্ব ব্যবহার করি তাতে একরকম তার ব্যবহার করি, যখন হিটার ব্যবহার করি তার মধ্যে একরকম তার ব্যবহার করি, আবার ফিউজের মধ্যে একটা তার ব্যবহার করি। হ্যাঁ, তাহলে কতটা হিট উৎপন্ন হবে সেইটা কিসের উপর নির্ভর করে, সূত্রের উপর নির্ভর করেন। বিজ্ঞানী প্রেসকট জুল, জেম প্রেসকট জুল কি করেছেন না, এই তড়িৎ প্রবাহ মাত্রা আই, পরিবাহীর রোধ, কতটা সময় ধরে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তার ফলে যে তাপ উৎপন্ন হচ্ছে এইচ, তার উপর নির্ভর করে একটা সূত্র দেন, তাকে আমরা বলি জুলের সূত্র, তড়িৎ প্রবাহ সম্পর্কিত জুলের সূত্র। তাহলে এরপরে কি আসছি আমরা, জুলের সূত্র। তোমাদের মাধ্যমিকের জন্য এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কি আসছি, জুলের সূত্র। জুলের সূত্র তাহলে কে দিয়েছেন, বিজ্ঞানী জেম প্রেসকট জুল। কিসের উপর নির্ভর করে দিয়েছেন, যে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা যদি আই এবং তার রোধ যদি আর, এবং টি সময় ধরে যদি এই তড়িৎ প্রবাহ হয়, মানে টি সময় ধরে আই তড়িৎ প্রবাহ মাত্রা এবং আর রোধের কোনো হচ্ছে তোমার পরিবাহীতে প্রবাহ মাত্রা যদি আই হয় এবং উৎপন্ন তাপ যদি এইচ হয়, সেই সম্পর্কিত তিনি একটা সূত্র দেন, যেটা জুলের সূত্র নামে পরিচিত। তাহলে জুলের প্রথম সূত্র কি, এটা হচ্ছে প্রথম সূত্র। প্রথম সূত্রে কি বলছে, যে কোনো পরিবাহীর রোধ মানে আর, এবং রোধ আর এবং তড়িৎ প্রবাহের সময় তড়িৎ প্রবাহের সময় টি স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। বর্গের সমানুপাতিক কি বললাম, তাহলে কোনো পরিবাহীর রোধ মানে আর এবং সময় টি কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে।
আর এবং টি কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তাহলে যদি পরিবাহীতে এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয় তাহলে এইচ ভ্যারিজেস কি বলতে পারি আমি, আই স্কোয়ার। তার মানে তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। কখন, যখন আর রোধ এবং সময় টি কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আর হচ্ছে তোমার রোধ কনস্ট্যান্ট এবং সময় কনস্ট্যান্ট কোনো পরিবাহীর, তাহলে কি হচ্ছে, পরিবাহীতে উৎপন্ন তাপ তার তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হবে। এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, দ্বিতীয় নম্বর বলছে, দ্বিতীয় সূত্রতে বলছে দ্বিতীয় সূত্রতে বলছে কোনো পরিবাহীর রোধ আর ও তড়িৎ প্রবাহ মাত্রা আই স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক হয়। তার মানে যদি কোনো পরিবাহীতে এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয় এবং পরিবাহীর রোধ আর এবং প্রবাহ মাত্রা আই যদি কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয় বা স্থির থাকে, তাহলে কি হবে, এইচ ভ্যারিজাস টি, তার মানে সময়ের সমানুপাতিক। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। ঠিক আছে, তৃতীয় সূত্র কি বলছে, তৃতীয় সূত্র বলছে যে কোনো পরিবাহীর এরপরে কি থাকবে না, আর কনস্ট্যান্ট হয়ে গেছে, টি কনস্ট্যান্ট হয়ে গেছে, আর কনস্ট্যান্ট হয়ে গেছে, আই কনস্ট্যান্ট হয়ে গেছে, এরপর কি হবে, টি এবং আই কনস্ট্যান্ট হবে। তাহলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা আই ও প্রবাহের সময় টি স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তার পরিবাহীর রোধের সমানুপাতিক, পরিবাহীর রোধের সমানুপাতিক। তার মানে এইচ ভ্যারিজাস আর কখন, যখন আই এবং টি কনস্ট্যান্ট। এটা হচ্ছে 3 নম্বর। তাহলে কি বললাম, কোনো পরিবাহীতে যদি আই প্রবাহ মাত্রা থাকে, পরিবাহীর রোধ যদি আর এবং টি সময় ধরে যদি প্রবাহিত হয়, তাহলে এইচ তাপ উৎপন্ন হলে প্রথমে এইচ ভ্যারিজাস আই স্কোয়ার হবে। কন্ডিশন কি, যখন হচ্ছে রোধ এবং সময় দুটো স্থির থাকবে বা কনস্ট্যান্ট হবে। আবার উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক হবে, মানে যদি সময় বাড়ে তাপ বেশি বাড়বে। তার মানে একটা তুমি বাল্বকে 5 মিনিট জ্বালালে তার গায়ে তুমি হাত দিতে পারবে, 1 ঘন্টা চলে গেলে তুমি আর ওই বাল্বটাকে ধরতেই পারবে না, কি হবে, উত্তপ্ত, অনেক বেশি উত্তপ্ত হবে। তাহলে যত সময় বাড়বে তত বেশি তাপ উৎপন্ন হবে। কন্ডিশন কি, যদি রোধ এবং প্রবাহ মাত্রা একই থাকে। আর তৃতীয় সূত্রে বলছে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের কি হবে, সমানুপাতিক হবে। যে রোধের
মান যত বেশি হবে, মানে যে যত বেশি বাধা দেবে তত বেশি তাপ শক্তি উৎপন্ন হবে। তুমি একটা রাস্তা যে দিয়ে যাচ্ছ, রাস্তাতে যত বেশি বাম্প থাকবে তত তোমার কি হবে, অসুবিধা হবে পরিবহনে, তখনই বেশি পরিমাণ ব্রেক কষতে হবে, তোমার বেশি শক্তি ব্যয়িত হবে। ঠিক একই রকমভাবে এখানে যদি রোদ থাকে বেশি, তাহলে বেশি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে। কন্ডিশন কি, যখন হচ্ছে আই এবং টি দুটো কনস্ট্যান্ট, অর্থাৎ প্রবাহ মাত্রা এবং সময় দুটো কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমি এই তিনটে সূত্রকে যদি একত্রিত করি তাহলে কি হবে না, তিনটে সূত্রকে যদি ধরো একই সময়ে আর টি এবং হচ্ছে আই তিনটেই পরিবর্তিত হচ্ছে, তাহলে কি হবে না, এইচ ভ্যারিজাস আই স্কোয়ার আর টি। কখন, যখন আই আর টি সকলেই পরিবর্তিত হয়। তাহলে এইচ ভ্যারিজাস আই স্কোয়ার আর টি সকলেই যখন পরিবর্তিত হয়, তাহলে এটাকে সমান করার জন্য আমার কি লাগবে, একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে। তাহলে এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে, তার মানে এখানে 1/j হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। বা জেকে কি বলা হয়, জেকে বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। জেকে কি বলা হবে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ঠিক আছে। জে ইকুয়াল টু কি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে জুলের সূত্রের গাণিতিক রূপটা কি হলো, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, যেখানে এইচ ইকুয়াল টু কি হচ্ছে তাপ, আই সমান হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর সমান কি রোধ, টি সমান সময়, আর জে ইকুয়াল টু যান্ত্রিক তুল্যাঙ্ক, যান্ত্রিক তুল্যাঙ্ক কার, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এইটাকে আমরা বলবো জুলের সূত্রের গাণিতিক রূপ। এরপরে আমরা জে এর ভ্যালুতে আসছি, ঠিক আছে, জে এর ভ্যালুতে আসছি। তার আগে আমরা এই যে সূত্রটাকে, আমরা যে কার্যশক্তির ধারণা, সেই ধারণা থেকে এই এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি এই সমীকরণটাকে হচ্ছে প্রতিষ্ঠা করব, ঠিক আছে। তাহলে এখানে যে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এরপর দেখো বরাবরই যখন আমরা ইকুয়েশন, মুছে দিলাম, তোমরা নিশ্চয়ই লিখেছো বা আগে একটু স্ক্রিনশট নিয়ে নিও হচ্ছে করে। আচ্ছা, এরপরে দেখো এই যে জে এর মানটা, জে এর মান কিসের উপর নির্ভর করবে, জে এর মানটা কিসের উপর নির্ভর করবে, দেখো এই জে এর মানটা কিসের উপর নির্ভর করবে, দেখো। আচ্ছা, যদি আই ইকুয়াল টু 1 হয়, তার মানে 1 অ্যাম্পিয়ার, এখানে তড়িৎ প্রবাহ মাত্রা, এটা কি হলো, তড়িৎ প্রবাহ মাত্রা কি হলো 1 অ্যাম্পিয়ার, তাই তো। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি, অ্যাম্পিয়ার, তো তড়িৎ প্রবাহ মাত্রার একক কি, অ্যাম্পিয়ার। আচ্ছা, আর যদি হয় 1 ওহম, তার মানে তড়িৎ পরিবাহী রোধ কত হবে, 1 ওহম হবে। এবং টি যদি 1 সেকেন্ড হয়, এবং উৎপন্ন তাপ যদি ক্যালোরিতে আমরা হিসেব করি, কিসে করব, ক্যালোরিতে হিসেব করব, তাহলে তবে জে এর মান কত হবে, 4.2, ঠিক আছে। তাহলে জে এর মান তখন কত হবে, 4.2 জুল পার ক্যালোরি, জুল পার ক্যালোরি, তখন জে এর মান কত হবে, 4.2 জুল পার ক্যালোরি। কি বললাম, আমি উৎপন্ন তাপটাকে কত ক্যালোরি তাপ উৎপন্ন করছে সেইটা আমি নির্ণয় করতে চাই।
তখন কি হবে, আয়ের মানটাকে কিসে রাখতে হবে, অ্যাম্পিয়ারে। 1 অ্যাম্পিয়ার ধরলাম, আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার, তখন হচ্ছে এইটা যদি হয়, এইচটা সমান কত হবে, 1/J। এইচ সমান কত হয়ে যাবে, এই যে যদি তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, রোধ যদি 1 ওহম এবং সময় যদি 1 সেকেন্ড হয়, মানে হচ্ছে 1 ওহম রোধযুক্ত কোনো পরিবাহীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ 1 সেকেন্ড ধরে প্রবাহিত হয়, তখন তার যে তাপ উৎপন্ন হবে সেইটাই হচ্ছে কি হবে, তোমার H ইকুয়াল টু 1/J হবে। এবং যদি এই যে উৎপন্ন তাপটা যদি ক্যালোরিতে হয়, উৎপন্ন তাপটা যদি ক্যালোরিতে প্রমাণ করা হয়, বের করা হয়, তাহলে জে এর মান কত হবে, 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, তাহলে এইখানে তখন সমীকরণটা হবে এইচ সমান আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই 4.2 সমান কত হবে, 0.24 আই স্কোয়ার আর টি ডিভাইডেড আই স্কোয়ার আর টি। ঠিক আছে, আর যদি প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু ধরো 1 অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার এককে হলো, টি ইকুয়াল টু যদি সেকেন্ডে হয় এবং আর ইকুয়াল টু যদি ওহমে নির্ণয় করা হয়, এবং তখন উৎপন্ন তাপ যদি আমরা এসআই পদ্ধতি মানে জুলে যদি আমরা নির্ণয় করি, তাহলে তখন কিন্তু জে এর মান কত হয়ে যায়, 1 হয়। তখন জে এর মান কত হবে, জে ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, জে ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি হবে, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তাহলে কখন আমার জে এর মান 1 হবে না, যখন হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রাটা অ্যাম্পিয়ারে হবে, আচ্ছা টাইমটা সেকেন্ডে এবং রোধটা ওহম এই এককে নির্ণয় করা হবে, এবং উৎপন্ন তাপটা যেটা মেন, সেটা হচ্ছে উৎপন্ন তাপটা বা হচ্ছে আমি কিসে নির্ণয় করব, জুল এককে নির্ণয় করব। যদি এইচটা জুল এককে নির্ণয় করি, তখন জে এর মানটা কত হয়ে যাবে, 1 হবে। তখন সমীকরণ হবে এইচ সমান আই স্কোয়ার আর টি। ঠিক আছে, তাহলে জে এর মান ভ্যারি করবে। যদি আমরা এইচ এর মান ক্যালোরিতে নির্ণয় করি, তখন জে এর মান 4.2 হবে। আর যদি আমরা হচ্ছে জুলে নির্ণয় করি, তখন জে এর মান কত হবে, 1 হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা বললাম কি করব না, হচ্ছে এই জুলের সূত্রকে কার্যশক্তির ধারণা থেকে প্রতিষ্ঠা করব। তাহলে এরপরে আমরা করব কার্যশক্তির ধারণা থেকে কার্যশক্তির ধারণা থেকে জুলের সূত্র প্রতিষ্ঠা। তাহলে আমরা জুলের সূত্র কি বলেছি, যদি আমরা হচ্ছে এইচ ইকুয়াল টু কী করেছি, আই স্কোয়ার আর টি বাই জে। এইটা আমরা কি থেকে প্রমাণ করব, কার্যশক্তির ধারণা থেকে আমরা প্রমাণ করব। তাহলে কার্যশক্তির ধারণা হলেই আমার কি লাগবে, একটা তড়িৎ বর্তনী লাগবে। তাহলে প্রথমে আমরা এখানেই একটা তড়িৎ বর্তনী, তাহলে এই ধরো একটা তড়িৎ বর্তনী, যার এই একটা প্রান্ত ভি এ, যার বিভব এই বিন্দুতে বিভব হচ্ছে ভিবি। তার মানে আমি ইন জেনারেল লিখতে পারি হচ্ছে তার বিভব হচ্ছে ভি, বিভব হচ্ছে কত, ভি, বিভব হচ্ছে তার ভি। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা কত, আই, এবং টি সেকেন্ড ধরে যাচ্ছে। ঠিক আছে, টি সেকেন্ড ধরে যাচ্ছে। এখন দেখো আমরা কি বলেছিলাম, বিভব প্রভেদ মানে কোনো একক আধানকে, একক ধনাত্মক আধানকে হচ্ছে কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়। তাহলে আমরা বিভব প্রভেদের সংজ্ঞা কি পড়েছিলাম, বিভব
প্রভেদের সংজ্ঞাতে আমরা পড়েছিলাম কোনো একক আধানকে কি হচ্ছে এক বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে আনতে যত পরিমাণ কার্য করতে হয়। তাহলে ধরো এই বর্তনীতে বিভব প্রভেদ ভি কথাটার অর্থ কি না, ধরলাম এখানে কিউ পরিমাণ আধান পরিবাহিত হচ্ছে টি সময় ধরে। তাহলে তড়িৎ কি বললাম, কিউ আধানকে কিউ পরিমাণ আধান পরিবাহিত হচ্ছে, ঠিক আছে। এবার কিউ আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে ভি কার্য করতে হয়েছে। এখানে বিভব প্রভেদ ভি বলতে কি হয়েছে না হচ্ছে, তাহলে কি হয়েছে যে কিউ পরিমাণ আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে এটা আমি এরকম করে না বলতে ভি ভোল্ট আধানকে অতিক্রম করেছে, এর ফলে কি হয়েছে ডাব্লু পরিমাণ কৃতকার্য সম্পন্ন হয়েছে। কি বললাম, কিউ আধানকে বি থেকে এ বিন্দুতে আনতে সে কি হয়েছে ভি ভোল্ট যে হচ্ছে বিভব প্রভেদকে বিভবকে আধানকে নয় বি ভোল্ট বিভবকে অতিক্রম করেছে এবং এর ফলে তার কত কৃতকার্য হয়েছে ডাব্লু পরিমাণ কৃতকার্য হয়েছে, ঠিক আছে। তাহলে ডাব্লু ইকুয়াল টু আমি কি বলতে পারি কিউ গুণিত ভি, তার মানে হচ্ছে আধান তড়িৎ পরিবাহীর আধান গুণিত হচ্ছে তোমার বিভব, আধান গুণিত বিভব, ঠিক আছে। আধান গুণিত বিভব বা বিভব প্রভেদ, ঠিক আছে, একই, ঠিক আছে। কিউ গুণিত ভি। এরপরে আমরা ওহমের সূত্র থেকে কি জেনেছি, ওহমের সূত্রে জেনেছি যে ওহমের সূত্র নয়, আগে এসো তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু হচ্ছে কি কিউ বাই টি। তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কিউ বাই টি, তার মানে একক সময়ে কতটা আধান পরিবাহিত হচ্ছে সেটাই তার তড়িৎ প্রবাহ মাত্রা আই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কিউ ইকুয়াল টু আই গুণিত টি। কিউ ইকুয়াল টু কী বলতে পারি আই গুণিত টি। কোথা থেকে, তড়িৎ প্রবাহ মাত্রার যে প্রবাহ মাত্রার সংজ্ঞা কি বলেছিলাম, একক আধানকে হচ্ছে এই একক আধানকে বলছি একক সময়ে যতটা আধান পরিবাহিত হয় তাকেই আমরা কি বলবো একক তড়িৎ প্রবাহ মাত্রা, তাকে আমরা কি বলবো তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই, কারণ এই পরিবাহীর মধ্য দিয়ে কিউ পরিমাণ যে তড়িৎ টি সময়ে অতিবাহিত হচ্ছে, কত হচ্ছে কিউ পরিমাণ তড়িৎ টি সময়ে অতিবাহিত হচ্ছে। তাহলে সেখান থেকে পাচ্ছি কিউ ইকুয়াল টু আই গুণিত টি। জাস্ট আমি এইখানে বসাচ্ছি, তাহলে আই গুণিত টি গুণিত ভি, ঠিক আছে। তার মানে হচ্ছে আই টি ভি হলো। আবার আমরা ওহমের সূত্রতে যাব। কিসে যাব, ওহমের সূত্রতে যাব। ওহমের সূত্রতে কি বলা হয়েছে যে ভি ইকুয়াল টু আই গুণিত আর।
ভি ইকুয়াল টু মানে তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলই হচ্ছে কি তার বিভব প্রভেদ, বা আরও ভালো করে বললে কি হবে, ভি ইকুয়াল টু আইআর, বা হ্যাঁ সেটাই কোনো পরিবাহীর রোধ তার বিভব প্রভেদের সমানুপাতিক, এটাই আমরা পড়েছিলাম, বা রোধ ইকুয়াল টু পড়েছিলাম আর ইকুয়াল টু ভি বাই আই। এইটা বাদ দাও, তাহলে তোমরা ওই ওহমের সূত্র থেকে আমরা কি পাই, ভি ইকুয়াল টু আই আর। জাস্ট এইখানে এই সমীকরণটা বসাও, তাহলে আই গুণিত টি গুণিত ভি এর জায়গায় কত বসাবো, এই যে ভি এর জায়গায় এখানটাতে নিয়ে আসছি আই আর, তাহলে কি হচ্ছে আই স্কোয়ার আর টি, কি হচ্ছে আই স্কোয়ার আর টি। ঠিক আছে, আচ্ছা আবার কার্য এবং তাপ, এখানে হচ্ছে এটা কি হলো, তাহলে কার্য ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু কী হলো আই স্কোয়ার আর টি। জুল কি নির্ণয় করেছে, জুল নির্ণয় করেছে যে পরিবাহীর এই তড়িৎ প্রবাহের ফলে যে তাপের সৃষ্টি হয় সেই তাপটার সঙ্গে সম্পর্ক। আমরা এখানে কিসে করলাম, কৃতকার্যের সঙ্গে সম্পর্কিত করলাম, কৃতকার্যের সঙ্গে কি করলাম সম্পর্ক করলাম। কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু কি আই স্কোয়ার আর টি, এইটা বেরলাম। তাহলে একে আমাকে এরপরে কিসে নিয়ে যেতে হবে, তাপের সঙ্গে একে কম্পেয়ার করতে হবে। তাহলে তাপের সঙ্গে আমরা কিভাবে কম্পেয়ার করব না, কার্য এবং তাপের কি আছে, কার্য তাপে পরস্পর রূপান্তরিত হয়, তাহলে তার একটা তুল্যতা আছে, তার একটা তুল্যতা আছে, কার্য তাপের তুল্যতা। তাহলে এরপরে কি করব, এখানে লিখছি কার্য তাপের তুল্যতা থেকে পাই কার্য ও তাপের তুল্যতা থেকে পাই, কার্য তাপের তুল্যতা থেকে পাই ডাব্লু ইকুয়াল টু 1/J। কি পাই 1/J, যেখানে J হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে J সমান কি হচ্ছে, ও H/J, সরি W ইকুয়াল টু H/J, যান্ত্রিক তুল্যতা থেকে পাচ্ছি তাপ W ইকুয়াল টু কি হচ্ছে, সরি আমি ভুল বললাম, তাপের যান্ত্রিক তুল্যতা নয়, H সমান W/J, যেখানে J হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যতা, তাপের যান্ত্রিক তুল্যতা। তাহলে কার্য এবং তাপের যান্ত্রিক তুল্যতা হচ্ছে কি W ইকুয়াল টু আমরা কি বলতে পারি J গুণিত H। ঠিক আছে, J গুণিত H, তার মানে তাপের যান্ত্রিক তুল্যতা গুণিত হিট। যদি তাপের সঙ্গে যান্ত্রিক তুল্যতা J গুণ করি তবে আমরা সেটা কি পাবো, ওয়ার্ক ডান W। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি H ইকুয়াল টু W/J। তাহলে এখানে যে সমীকরণ সেটাকে আমরা তাহলে হিট ইকুয়াল টু কী পাবো, W/J সমান কী পাবো I স্কোয়ার RT/J। এটাই হচ্ছে তোমার জুলের সূত্র, এটাই হচ্ছে তোমার জুলের সূত্র, H ইকুয়াল টু I স্কোয়ার RT/J। এরপর J এর মান কি হবে, আমি ওর আগেই পড়েছি, যখন আমরা এই হিটের মানটা কিসে বের করব, ক্যালোরিতে নির্ণয় করব, তখন J এর মান কত হবে 4.2 জুল প্রতি ক্যালোরি। আর হচ্ছে যদি হচ্ছে আমরা H এর মানটা জুলে বের করি তাহলে কি হবে, এই J এর মানটা 1 হবে। ঠিক আছে, J এর মান কত হবে 1 হবে। সেই অনুযায়ী এখানে তাহলে সমীকরণটা কি হবে, এখানে সমীকরণ কি হবে, তাহলে H ইকুয়াল টু I স্কোয়ার RT, H সমান I স্কোয়ার RT, যখন হচ্ছে হিটটা কিসে বেরোবে না হচ্ছে জুল এককে নির্ণয় হবে। আর যদি H ইকুয়াল টু I স্কোয়ার RT ডিভাইডেড বাই কত হবে 4.2 হবে, কখন, যখন হচ্ছে H ইকুয়াল টু ক্যালোরিতে নির্ণয় করা হবে। এই গেল হচ্ছে কার্য শক্তির সঙ্গে জুলের সূত্রের প্রতিষ্ঠা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এই যে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের ফলে তাপের সৃষ্টি হচ্ছে,
এরপর তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো জানি তাপ দু প্রকারের, একটা হচ্ছে ডিসি লাইন আর একটা হচ্ছে এসি লাইন। কি বললাম? একটা ডাইরেক্ট কারেন্ট, তার মানে হচ্ছে কি হয়, সে সময়ের সঙ্গে একই দিকে কি করে তড়িৎ পরিবহন করে। আর একটা হচ্ছে কি এসি লাইন, যেটা কি হচ্ছে সময়ের সাপেক্ষে, এটা হচ্ছে ডিসি, আর হচ্ছে এসি হচ্ছে কি যে সময়ের সাপেক্ষে তার কি হবে না হচ্ছে দিক পরিবর্তন করবে, মানে তড়িৎ প্রবাহের দিককে পরিবর্তন করবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহের দিককে পরিবর্তন করবে, তাকে আমরা কি বলবো এসি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে তাহলে এসি এবং ডিসি দুটো লাইন যদি আমরা পরিবর্তন করি, যখন কোনো পরিবাহীকে যদি এসি লাইনের সঙ্গে যুক্ত করি তাহলে সেটাতে যে তাপ উৎপন্ন হবে, ডিসি লাইনে যদি যুক্ত করি তাহলে কি একই পরিমাণ তাপ উৎপন্ন হবে না? তাপ পরিবহনের ক্ষেত্রে এই তড়িৎ প্রবাহের অভিমুখটা হচ্ছে তোমার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিনা? তাহলে বলি যে না, এসি হোক বা ডিসি হোক, প্রবাহের অভিমুখ পরিবর্তনের সঙ্গে উৎপন্ন তাপের কোনো সম্পর্ক থাকে না। তাহলে কোনো পরিবাহী সেটা এসি লাইনের সঙ্গে যুক্ত হোক বা ডিসি লাইনের সঙ্গে যুক্ত হোক, পরিবাহীতে উৎপন্ন যে তাপ তার পরিমাণ কিন্তু এর উপর নির্ভর করে না। ঠিক আছে, ক্লিয়ার হলো? এরপরে আমরা আসছি এই যে পড়লাম তড়িৎ প্রবাহ সম্পর্কিত তাপের সূত্র, বা যে তড়িৎ থেকে যে তাপ উৎপন্ন হচ্ছে, তড়িৎ প্রবাহের ফলে কোনো পরিবাহীতে তাপ উৎপন্ন হচ্ছে বা তাপীয় ফল। তো এই ফলটা আমার পেয়ে লাভ কী হবে? প্রশ্ন, যে কোনো জিনিসে লাভ ক্ষতি ছাড়া তো হয় না কিছু, কি বলো? আমরা যত কিছু করি, যা কিছু করি তার কোনো উদ্দেশ্য থাকে এবং তার থেকে কোনো বেনিফিট থাকে। আর বেনিফিট যদি না থাকে তাহলে কি আমরা সেই কাজ করি না, কখনোই নয়। একটা ভিখারি সেই বাড়িতেই ভিক্ষা চাইতে যায় যেখানে সে ভিক্ষে পায়, যদি সে ভিক্ষে না পায় তাহলে কি সেই বাড়িতে কোনোদিনও যাবে না অবশ্যই। তাহলে আমরা কেন পড়ছি? পড়ার নিশ্চয়ই কোনো কারণ আছে, এর আমাদের ব্যবহার উপযোগিতা আছে। কি আছে? এখান থেকে আমরা কি বেনিফিট পাই? প্রচুর বেনিফিট পাই। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্পর্কিত যে জুলের সূত্র আলোচনা করলাম, এরপর আমরা দেখব সেই সমস্ত যন্ত্রপাতি যেগুলো জুলের সূত্র প্রয়োগ করে তৈরি করা হয় এবং আমরা যেগুলো নিত্যদিন ব্যবহার করি। তাহলে নিত্যদিন গৃহস্থালির কাজে যে ব্যবহার হয় যে সমস্ত যন্ত্রপাতি যেগুলো তাপ উৎপন্ন করে বা হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয়, এই যে জিনিসটাকে, এই থিওরিটাকে ব্যবহার করে যে সমস্ত যন্ত্রগুলো ইউজ হয় তার মধ্যে অন্যতম হলো 1 নম্বর হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক হিটার। 3 নম্বর হচ্ছে বৈদ্যুতিক বাল্ব। আর ফিউজ তার। এগুলো হচ্ছে নর্মাল আমাদের নিত্যদিন ব্যবহারের। আরও অনেক গেজেট আছে, আরও অনেক ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু আমাদের নিত্যদিন যেগুলো ব্যবহার হয় সেই রকম আমরা ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক হিটার, বৈদ্যুতিক বাল্ব এবং ফিউজ তার সম্পর্কে আমরা পড়ব। তাহলে প্রথমেই দেখি আমরা এই ইলেকট্রিক ইস্ত্রি কিভাবে তৈরি হয়। তাহলে ইলেকট্রিক ইস্ত্রি আমরা প্রত্যেকেই দেখেছি। ইলেকট্রিক ইস্ত্রি কীরকম একটা জিনিস না, এরকম ত্রিভুজাকৃতি একটা ইনস্ট্রুমেন্ট, নিচটাতে কি থাকে নরম মসৃণ কি থাকে একটা হচ্ছে লোহা বা অ্যালুমিনিয়ামের বা স্টিলের কি থাকে এরকম একটা হচ্ছে পাত থাকে, এবং এর উপরে কি থাকে ভেতরটা এরকম ফাঁপা, আর তার উপরে কি জড়ানো থাকে এই রকম একটা হাতল থাকে। কি তৈরি? অন্তরক পদার্থের তৈরি এই রকম একটা হাতল থাকে। আর পেছনের দিকে কি থাকে এরকম সকেট লাগানোর জায়গা থাকে যেখানে বৈদ্যুতিক তার যুক্ত করা হয়। ঠিক আছে, তাহলে বৈদ্যুতিক হিটারে এই বৈদ্যুতিক ইস্ত্রিতে যে তাপ উৎপন্ন হয় তার মেন যে সার্কিটটা সেটা কোথায় থাকে না, এই যে ফাঁপা যে অংশটা, ত্রিভুজাকৃতি যে ফাঁপা অংশটা থাকে এই অংশটার মধ্যে থাকে।
আচ্ছা, এই ভেতরে কি থাকে? পরিবাহী তার ব্যবহার করা হয়। বৈদ্যুতিক ইস্ত্রিতে পরিবাহী তার হিসেবে উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্কযুক্ত। কেন উচ্চ রোধ? না, রোধ যত তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করবে তত বেশি তাপ উৎপন্ন হবে। এখন ইস্ত্রি করার যেটা মূল নীতি, সেটাতে কি হয় না, তাপ উৎপন্ন করে কোনো কাপড়ের ভাঁজকে কি করা হয়? মসৃণ করা হয়। কোনো কাপড়ের ভাঁজকে কি করা হয়? মসৃণ করা হয়। তার জন্য আমাকে কি করতে হবে? হিট জেনারেট করতে হবে। এখন আমরা কি দেখলাম যে উৎপন্ন হিট, যে পরিবাহীতে উৎপন্ন তাপ কিসের সঙ্গে সমানুপাতিক? প্রবাহ মাত্রা সমানুপাতিক। আর হচ্ছে কিসের সমানুপাতিক? রোধের সমানুপাতিক এবং সময়ের সমানুপাতিক। তাহলে যদি আমার কোনো পরিবাহীর রোধ বৃদ্ধি পায় তাহলে কি হবে? বেশি পরিমাণ তাপ উৎপন্ন হবে। অর্থাৎ আমরা যে তারটা ব্যবহার করব বৈদ্যুতিক ইস্ত্রিতে পরিবাহী তার হিসেবে, মানে এর ভেতরে যে তারটা ব্যবহার করব সেই তারটাকে কি করতে হবে? উচ্চ রোধযুক্ত হতে হবে। তাহলে তাপ উৎপন্ন করবে এবং তাপে যদি গলে যায় তাহলে তো কি হবে? পরিবহন বন্ধ হয়ে যাবে। তাহলে কি হতে হবে? 1 নম্বর, ইলেকট্রিক ইস্ত্রিতে যে তারটা ব্যবহার করা হবে পরিবাহী তার হিসেবে কি করা হবে? উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্কযুক্ত তার ব্যবহার করা হয়। উচ্চ গলনাঙ্কের তার ব্যবহার করা হয়। তাহলে এইরকম তার কি না, আমরা সাধারণত নাইক্রোমের তার ব্যবহার করি। তাহলে নাইক্রোম কি দিয়ে তৈরি? এটা একটা সংকর ধাতু। নাইক্রোম সাধারণত লোহা, নিকেল এবং ক্রোমিয়াম, এই 3টে ধাতু দিয়ে এই সংকর ধাতুটা তৈরি করা হয়। এই যে সংকর ধাতু, এর বৈশিষ্ট্য কি? এর গলনাঙ্ক উচ্চ এবং এর রোধও উচ্চ। তার মানে এর মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ করি তাহলে কি হবে? প্রচুর পরিমাণে হিট জেনারেট করবে। তাহলে এটাকে কি করা হয় না, হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রিতে এইরকম পাতার মতো বা ত্রিভুজ আকৃতি কি করা হয়? এইরকম একটা কাঠামো, এইরকম ত্রিভুজ আকৃতি একটা অভ্রের কি করা হয়? চাদর ব্যবহার করা হয়। অভ্রের চাদর ব্যবহার করা হয়। অভ্র কেন ব্যবহার করা হয় না, অভ্র হচ্ছে তড়িতের কুপরিবাহী। তাহলে এরকম অভ্রের চাদরের মধ্যে এরকম নাইক্রোম তারকে কি করা হয়? পেঁচিয়ে 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 জড়ানো হয়। নিচে একটা অভ্রের তার, এই অভ্রের যে পর্দা দেওয়া হয় ত্রিভুজ আকৃতি, তার উপরে কি করা হয়? নাইক্রোম তারকে এরকম করে পেঁচিয়ে 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 তার উপরে আবার একটা অভ্রের তার দেওয়া হয়। ঠিক আছে, এই অভ্রের মানে যে ত্রিভুজ আকৃতি একটা আস্তরণ দেওয়া হয়। এর ফলে কি হয়? এই যে বৈদ্যুতিক যেটাতে তড়িৎ পরিবহন করে সেটাকে অন্তরক পদার্থ দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর এই পুরো সিস্টেমটাকে কি করা হয়? এই রকম একটা হচ্ছে তোমার স্টিলের বা অ্যালুমিনিয়ামের তৈরি কি করা হয়? একটা হচ্ছে পাত্রের মধ্যে হচ্ছে তোমার বসানো থাকে এবং তার উপরে কি করে? এই নিচের তলটাকে কি করে রাখা হয়? মসৃণ করে রাখা হয়। কেন মসৃণ করে রাখা হয়? যাতে কোনো জামা কাপড়ের উপরের দিকে যখন সহজেই তাকে কি করে নিয়ে যাওয়া যায়। তাহলে অভ্রের হচ্ছে তোমার অভ্রের মধ্যে, চাদরের মধ্যে ওই সার্কিটটাকে ভালো করে জড়িয়ে নিয়ে পুরোটাকে একটা কি করা হয়? লোহার তৈরি একটা এইরকম খাঁচার মধ্যে, এই পাত্রের মধ্যে রেখে তার উপরে আবার আস্তরণ দেওয়া হয় এবং উপরে একটা অন্তরক পদার্থ, প্লাস্টিক বা হচ্ছে এইরকম হচ্ছে রাবার, এইরকম হচ্ছে কোনো অন্তরক পদার্থ দিয়ে হাতল তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে কি হয় না, যখনই আমি এই ইস্ত্রিকে প্লাগ ইন করবো, ইস্ত্রিকে প্লাগ ইন করলে তার মধ্যে তড়িৎ প্রবাহ হবে এবং তড়িৎ প্রবাহর ফলে যে তাপ উৎপন্ন হবে তার সব প্রভাবে এই পুরো সিস্টেমটা গরম হবে এবং সেই জিনিসটাকে যখন আমরা কোনো ভাঁজ করা কাপড়ের মধ্য দিয়ে পাঠাবো তখন ভাঁজটা কি হবে? খুলে যাবে। ঠিক আছে, ভাঁজটা হচ্ছে তোমার মসৃণ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি। এখান থেকে তোমাদের প্রশ্ন কি হয় না, ইলেকট্রিক ইস্ত্রি তে কি
পরিবাহী তার হিসেবে কি ব্যবহার করা হয়? তাহলে নাইক্রোম ব্যবহার করা হয়। নাইক্রোম কি ধাতু দিয়ে তৈরি? তাহলে নাইক্রোম কি ধাতু দিয়ে তৈরি? আয়রন, নিকেল এবং ক্রোমিয়াম। মনে রাখবে কি করে? এখানেই আছে, দেখো পুরো জিনিসটা তো লোহার তৈরি, সেটা আমরা দেখেই বুঝতে চাই, তারের মধ্যেও লোহা থাকে, এটা তোমাকে ধরে নিতে হবে। এরপরে কি আছে কথাটা দেখো, নাইক্রোম। নাই মানে নিকেল, ক্রোম মানে ক্রোমিয়াম। তাহলে লোহার সঙ্গে নিকেল এবং ক্রোমিয়াম এর নামের মধ্যেই আছে নাইক্রোম তার জড়িত হয়। তাহলে এই নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি, বা হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রিতে যে পরিবাহী তার ব্যবহার করা হয় তার বৈশিষ্ট্য কি ধরনের তার ব্যবহার করা হবে? আমাকে বলতে হবে উচ্চ রোধ এবং হচ্ছে উচ্চ গলনাঙ্ক। উচ্চ রোধ কেন না, আমরা জানি রোধের সঙ্গে উৎপন্ন তাপ সমানুপাতিক, অর্থাৎ রোধ বৃদ্ধি পেলে তাপ বৃদ্ধি পাবে। এখানে হচ্ছে রোধ যদি উচ্চ হয় তাহলে বেশি পরিমাণে তাপ জেনারেট করবে। আর উচ্চ গলনাঙ্ক কেন না, যদি গলনাঙ্ক উচ্চ না হয়, কম গলনাঙ্ক বিশিষ্ট হলে কি হয়ে যাবে না, হচ্ছে তারটা গলে যাবে এবং তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে না, আমি ইলেকট্রিক ইস্ত্রিটা আর ইউজ করতে পারবো না। তাই যদি উচ্চ গলনাঙ্কের ব্যবহার করা হয় তাহলে কি হবে, যে হিটটা উৎপন্ন হবে সেই হিটে ওই তারটা অবিকৃত অবস্থাতে থাকবে। হয়েছে? এরপরে এটা গেল ইলেকট্রিক ইস্ত্রি। এরপর আসছি ইলেকট্রিক হিটার। দেখো ইলেকট্রিক হিটারে আগেকার দিনে রান্না করা হতো। ইলেকট্রিক হিটারে আগেকার দিনে কি করা হতো, রান্না করা হতো। তোমরা জি যারা আছো তারা হয়তো ইলেকট্রিক হিটার লক্ষ্য করবে না। আমরা যখন খুব ছোট ছিলাম তখন হচ্ছে ইলেকট্রিক হিটার, তখন হচ্ছে ওই ইলেকট্রনিক্স জিনিসের ব্যবহার বাড়ছে, বুঝতে পেরেছো? তখন আমরা দেখেছি যে অনেক বাড়িতে ইলেকট্রিক হিটার ব্যবহার করে রান্নাবান্না করতো। ইলেকট্রিক হিটার কিছুই নয়, দেখবে এরকম ছোট চুল্লির মতো একটা জিনিস, যেটাকে পুরোটাই একটা কি করা হয়, একটা হচ্ছে কি বলবো, ধাতব কাঠামোর মধ্যে লাগানো থাকে। অনেকটা দেখতে এই রকম গোল, ঠিক আছে, এই রকম চুল্লির মতো বিশেষের এইখানে কি থাকে, সকেট লাগানো থাকে। এখান থেকে কি করা হয়, তার বেরোয়, যেটাকে প্লাগ ইন করতে হয়। এই ইলেকট্রিক হিটার কীরকমভাবে তৈরি করা হয় না, হচ্ছে যে এখানেও পরিবাহী তার হিসেবে কি ব্যবহার করা হয়, নাইক্রোম ব্যবহার করা হয়। তাহলে নাইক্রোম ব্যবহার করা হয়। নাইক্রোম কি দিয়ে তৈরি? তাহলে বললাম আয়রনের তৈরি, কিন্তু এর মধ্যে কি থাকে, নিকেল থাকে এবং ক্রোমিয়াম থাকে। আয়রন, নিকেল এবং ক্রোমিয়াম এই দিয়ে নাইক্রোম তার তৈরি করা হয়। এরপর কি হয় না, হচ্ছে এইটাকে এই যে ধাতব মোড়ক দেওয়া আছে এর মধ্যে ফায়ার ক্লে বা পোর্সেলিনের, ফায়ার ক্লে এবং পোর্সেলিন আমরা জানি দুটোই অন্তরক পদার্থ, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। তাহলে এই রকম ফায়ার ক্লে বা পোর্সেলিনের কি থাকে, এরকম একটা কাঠামো থাকে। কাঠামোর মধ্যে কি থাকে, এই রকম করে এরকম ফাঁক করা থাকে, বুঝতে পেরেছো? এর মধ্যে কি হয়, নাইক্রোম তারটা এরকম করে পেঁচিয়ে কি করা থাকে, বসানো থাকে, ঠিক আছে? এরপরে যখনই তুমি এটাকে হচ্ছে কী হবে, বৈদ্যুতিক প্লাগের মধ্যে দিয়ে যখন সুইচ অন করবে এর মধ্যে তড়িৎ প্রবাহ হবে। তড়িৎ প্রবাহ ফলে এখানে কি হবে, তাপ উৎপন্ন হবে এবং হচ্ছে লালভাবে জ্বলতে থাকবে। এবং এই যে হিটটা উৎপন্ন হবে এই হিটটাকে কাজে লাগিয়ে আমাদের রান্না করা হবে। তাহলে বৈদ্যুতিক হিটার তৈরির জন্য আমাদের এখানে হচ্ছে পরিবাহী তার হিসেবে নাইক্রোম ব্যবহার করা হয়, যেটা আয়রন, নিকেল এবং ক্রোমিয়াম দিয়ে তৈরি। এবং এই তারটাকে কুণ্ডলী করে একটা পোর্সেলিনের কি করা হয়, ফ্রেমের মধ্যে, পোর্সেলিনের মধ্যে হচ্ছে কুণ্ডলিতে যে তোমার হচ্ছে সেটাকে রাখা থাকে। পোর্সেলিনও ব্যবহার করা যেতে পারে বা ফায়ার ক্লেও ব্যবহার করতে পারে। তার মধ্যে কি করা হয়, ওই তারগুলোকে এরকম করে গোল করে জড়িয়ে হচ্ছে তোমার তৈরি করা হয়, বৈদ্যুতিক মানে তোমার কাঠামোটা তৈরি করা হয়। এবং এই পুরো সিস্টেমটাকে একটা ধাতব পাত্রের মধ্যে ঢুকিয়ে কি করা হয় না, হচ্ছে সেটা প্লাগে যদি দেওয়া হয় তড়িৎ প্রবাহ চলতে শুরু করলেই কি হবে, তার মধ্যে সেটা উজ্জ্বল আলোতে প্রচুর উজ্জ্বল আলো সৃষ্টি করবে, প্লাস হচ্ছে তার থেকেও বড় কথা লাল হয়ে জ্বলতে থাকে এবং কি হয় না, হচ্ছে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এরপরে এই যে আমরা হিটার ব্যবহার করে এই হিটারের আমাদের কি হয়, ক্ষমতা দেখে কিনতে হয়। এর আগে আমরা
এর আগে নয়, আমরা এর পরে পড়বো, এর পরে পড়বো আমরা তড়িৎ ক্ষমতা। সেখানে হচ্ছে কি লেখা থাকবে, এই বৈদ্যুতিক হিটারে 500 ওয়াট হতে পারে, 1000 ওয়াট হতে পারে, ঠিক আছে, বা 1500 ওয়াট হতে পারে, বা 2000 ওয়াট হতে পারে। এর ক্ষমতার উপর নির্ভর করে কি করা হয়, এই রেটিং লেখা থাকে। এরপর তোমাদের যার রেটিং যত বেশি তার ক্ষমতাও তত বেশি। এর পরের ক্লাসটাতে আমরা যখন বৈদ্যুতিক ক্ষমতা পড়বো তখন এই ওয়াট সম্পর্কে আমাদের ধারণা জন্মাবে। তাহলে দ্বিতীয় হচ্ছে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্পর্কিত যে বৈদ্যুতিক জিনিস আমরা বাড়িতে ব্যবহার করি সেটা হচ্ছে ইলেকট্রিক হিটার। যদিও ইলেকট্রিক হিটারে যেহেতু কারেন্টের অ্যাবজর্পশনটা অনেক বেশি হয়, তড়িতের অ্যাবজর্পশনটা অনেক বেশি হয়, মানে অনেক ইউনিট তড়িৎ খরচ হয়। প্রবলে তোমরা কি তড়িৎ ইউনিট, এটা পরের ক্লাসে আমরা আবার পড়বো। তাহলে সেই জন্য এখন এটার ব্যবহার খুব একটা বেশি হয় না, ঠিক আছে। প্লাস এলপিজি চলে আসার পরে তো এটাকে একদমই হচ্ছে খুব কম। এখন আবার ইন্ডাকশান আরও বেশি হচ্ছে, মানে আরও বেশি সহজ হয়ে গেছে। তো এই বৈদ্যুতিক হিটার কিন্তু বিপজ্জনকও ছিল, ঠিক আছে। তাহলে এখন কিন্তু এই বৈদ্যুতিক হিটার আর অতটা বেশি ব্যবহার করা হয় না, একটা ক্ষেত্রে হয়তো ব্যবহার হয়। এরপরে তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব। এই বৈদ্যুতিক বাল্বও কিন্তু তোমরা হয়তো যারা জেনজিজ আছো তারা হচ্ছে ছোটোবেলায় দেখতে পারো, কিন্তু এই মুহূর্তে কিন্তু বৈদ্যুতিক বাল্বও ব্যবহার করা হয় না। এখন কি ব্যবহার করা হয়, সিএফএল ব্যবহার করা হয় বা এলইডি লাইট ব্যবহার করা হয়, সাদা সাদা যে লাইটগুলো ব্যবহার করা হয়। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন বৈদ্যুতিক লাইট হিসেবে আমরা ওই বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করতাম। তো বৈদ্যুতিক বাল্ব সেটাও হচ্ছে কিসের উপর ভিত্তি করে তৈরি হয় না, তড়িৎ প্রবাহের তাপীয় ফল এর উপর নির্ভর করে তৈরি করা হয়। বৈদ্যুতিক বাল্ব দেখতে কীরকম ছিল না, বৈদ্যুতিক বাল্ব হচ্ছে কাঁচের তৈরি, কি হচ্ছে একটা এরকম গোলাকার জিনিস, যার ভেতরটাকে কি করা হয়, হয় বায়ু নিরুদ্ধ করা হবে, মানে বায়ুকে বের করা হবে, বায়ু নিরুদ্ধ করা হবে, বা হচ্ছে কি হবে, নিষ্ক্রিয় গ্যাস ঢোকানো হবে, নিষ্ক্রিয় গ্যাস প্রবেশ করানো হয়, ঠিক আছে। আচ্ছা, এর বাইরে কি থাকে, এইরকম দুটো প্লাগকে এরকম ছোট্ট ছোট্ট সকেটের মতো দুটো জিনিস থাকে, এখানটাতে গোল গোল খাঁজের মতো জিনিস থাকে। এর মধ্যে কি হয়, এই রকম করে হয় টাংস্টেন তার বা হচ্ছে কি থাকে, টাংস্টেন তার বা হচ্ছে তোমার কি ব্যবহার করা হয়, টাংস্টেন তারকে এরকম করে পেঁচিয়ে 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 ফিলামেন্ট তৈরি করা হয়, বা এখন উলফ্রেমাইট দুটো হচ্ছে জিনিস ব্যবহার করা হয়। তাহলে এখানে হচ্ছে কি হচ্ছে, এটাকে বলা হয় ফিলামেন্ট, মানে হচ্ছে এই যে লম্বা অংশগুলোর সঙ্গে তারকে, খুব সরু তারকে এরকম করে পেঁচিয়ে 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 কী করা হয়, এই তিনটে এর সঙ্গে যুক্ত করা থাকে, যেটাকে বলা হয় ফিলামেন্ট। তাহলে বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি করা হয়, দুটো জিনিস দিয়ে তৈরি হয়। এক হচ্ছে টাংস্টেন বা উলফ্রেমাইট, ঠিক আছে, টাংস্টেন ধাতু বা উলফ্রেমাইট একটা হচ্ছে ধাতু সংকর, ঠিক আছে। উলফ্রেমাইট কি দিয়ে তৈরি, এখানেও থাকে লোহা এবং হচ্ছে উলফ্রেমাইট, তার মানে লোহা এবং টাংস্টেন এবং ম্যাঙ্গানিজ, কি থাকে, লোহা, টাংস্টেন ও ম্যাঙ্গানিজ, এই তিনটে জিনিস দিয়ে তৈরি হয় উলফ্রেমাইট। তাহলে একটা বৈদ্যুতিক বাল্ব কি হচ্ছে, কাঁচের তৈরি একটা ফাঁপা অংশ, যার মধ্যে কি থাকে, যার ভেতরের বায়ু নিরুদ্ধ করা হয় বা নিষ্ক্রিয় গ্যাস প্রবেশ করানো হয়, এবং যার মধ্যে কি করা হয়, টাংস্টেন বা হচ্ছে উলফ্রেমাইটের কি করা হয়, আগে টাংস্টেন ব্যবহার করা হতো, এখন সাধারণত উলফ্রেমাইটকে ব্যবহার করা হয়, দিয়ে তাকে সরু এরকম করে জড়িয়ে খুব সরু ফিলামেন্ট তৈরি করা হয়। এরপরে এই যে তোমার বাল্বটাকে যখন আমরা সকেটের মধ্যে লাগাবো, দিয়ে যখন সুইচ অন করব, তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহ ফলে এখানে কি হবে, এই যে তারটা উলফ্রেমাইটের বৈশিষ্ট্য, এটাও হচ্ছে উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, ঠিক আছে, উচ্চ রোধ থেকে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, ঠিক আছে। আচ্ছা, এর ফলে কি হয়, এখানে গেলে প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়। এই হিট জেনারেশনের ফলে কি হয়, প্রথমে সাদা, ঠিক আছে, হচ্ছে লোহিত সাদা হিসেবে জ্বলতে শুরু করে,
ঠিক আছে, হোয়াইট হট, যেটাকে বলা হচ্ছে হোয়াইট হট। তাহলে উত্তপ্ত সাদা হয়ে জ্বলতে সৃষ্টি করে এবং সঙ্গে তাপ উৎপন্ন করে এবং আলো উৎপন্ন করে, যেখান থেকে আমরা কি করি, দেখতে পাই। তাহলে এখান থেকে প্রশ্ন হবে বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট তাতে কি ধাতু ব্যবহার করা হয়। তাহলে কি হবে, আগে টাংস্টেন ব্যবহার করা হতো, এখন টাংস্টেনের পরিবর্তে কি ব্যবহার করা হয়, উলফ্রেমাইড ব্যবহার করা হয়। উলফ্রেমাইড কি দিয়ে তৈরি, না হচ্ছে লোহা, টাংস্টেন এবং ম্যাঙ্গানিজ, এই তিনটে ধাতু দিয়ে তৈরি হয়। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, এখানে যেটা জ্বলে সেটা হচ্ছে হোয়াইট হট হিসেবে জ্বলে, ঠিক আছে। আচ্ছা, আর কি না হচ্ছে এই যে তারের বৈশিষ্ট্য উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। আচ্ছা, এর ফলে এর যে বাল্বের ভেতরে কি থাকে, কীরকম পরিবেশ সৃষ্টি করতে হয়, না হচ্ছে হয় বায়ু নিরুদ্ধ করতে হয়, নয় কি করা হয়, নিষ্ক্রিয় গ্যাসকে হচ্ছে তোমার প্রবেশ করাতে হয়, নিষ্ক্রিয় গ্যাস পূর্ণ করতে হয়। এই গেল আমাদের বৈদ্যুতিক বাল্ব। এরপরে আসছি, এর পরের অংশ হচ্ছে কি ফিউজ তার বা ফিউজ, বৈদ্যুতিক ফিউজ। তাহলে এই যে ফিউজ তার বলবো না, এটা ফিউজ বলবো, ঠিক আছে। ভীষণ ইম্পর্ট্যান্ট, আমাদের যে বাড়িতে যে হচ্ছে তোমার ইলেকট্রিক ওয়্যারিং হয় তার মধ্যে এই ফিউজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জিনিসটাও কিন্তু এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল, এটার একটা সবথেকে ভালো এবং গুরুত্বপূর্ণ প্রয়োগ আমরা বলতে পারি। তাহলে প্রথমেই তোমাদের মনে প্রশ্ন আসবে, ফিউজ কি, ঠিক আছে। এখন তোমরা বাড়ির ওয়্যারিংয়ে সাধারণত ফিউজ দেখতে পাবে না, দেখতে পাবে একটা জায়গায় দেখতে পাবে, যেখানে মেন লাইন মানে যে কারেন্টের খুঁটি থেকে যে তারটা এসে তোমাদের বাড়িতে মিটার লাগানো আছে, তারপরে মিটার লাগানোর পরে একদিকে একটা মেন লাইনের সঙ্গে যুক্ত আছে, সেইখানে দেখতে পাবে চীনামাটির কতগুলো বড় বড় এরকম সকেট লাগানো আছে। দেখবে এইরকম চীনামাটির কি লাগানো থাকে, সকেট লাগানো থাকে। চীনামাটির একটা এরকম চীনামাটির বক্সের মধ্যে আরেকটা এরকম খাপ, এরকম যেটাকে টেনে খোলা যাবে আবার লাগিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। তাহলে সেই জিনিসটাকে বলা হচ্ছে বৈদ্যুতিক কি বলা হচ্ছে, ফিউজ, বৈদ্যুতিক ফিউজ। তাহলে ফিউজ কাকে বলবো না, চীনামাটির হোল্ডারের সঙ্গে লাগানো টিন এবং সিসার একটা সংকর ধাতু, যার হচ্ছে বৈশিষ্ট্য কি হবে না হচ্ছে, যার মধ্যে 25% থাকবে সিসা আর হচ্ছে 25% থাকবে টিন এবং 75% থাকবে কি সিসা। এই দুটো অংশকে মিশিয়ে যে সংকর ধাতু তৈরি করা হবে তার বৈশিষ্ট্য কি হবে না, তার উচ্চ রোধ কিন্তু নিম্ন গলনাঙ্ক, ঠিক আছে। বিশিষ্ট তড়িতের একটা পরিবাহীর যে অংশ বৈদ্যুতিক লাইনের সঙ্গে যুক্ত করা থাকে তাকেই আমরা কি বলবো, ফিউজ তার বলবো। তার মানে কি হচ্ছে, কি বললাম আমি, এই রকম একটা হচ্ছে সকেটের সঙ্গে ধরো এইরকম ভাবে যদি একটা সকেট আমরা ব্যবহার করি, ঠিক আছে। এই সকেটের এই মুখের থেকে কি করবে, এইরকম দুটো দাঁড়ের মতো অংশ থাকবে, যার এইখানে ফুটো থাকবে, এইখানে দুটো দাঁড়ের মতো অংশ থাকবে যেখানে ফুটো থাকবে। কি করা হয়, এই সঙ্গে এইটাকে কি করা হয়, ওই যে টিন এবং সীসা, টিন ও সীসা, টিন কত পার্সেন্ট, 25% টিন আর 75% সীসা দিয়ে যে তোমার ধাতু সংকর হবে, সেই ধাতু সংকর দিয়ে এই তারটাকে জয়েন করা থাকবে, যেটা কি করা হয় একটা প্লাগের মধ্যে হচ্ছে কি করা হয়, এই সকেট দিয়ে লাগানো থাকে, ঠিক আছে। এই সকেটকে লাগানো থাকে, তাকে আমরা হচ্ছে কি বলবো, ফিউজ তার। তাহলে ফিউজ তোমাদের কিন্তু মাধ্যমিকেও প্রশ্ন হয় বা এমনিতে সেকেন্ড সামেটিভ আছে, হ্যাঁ, টেস্ট পরীক্ষা আছে, সব জায়গাতেই এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ফিউজ তার কি, তাহলে ফিউজ তার কি না, চীনামাটির হোল্ডারে এই যে চীনামাটির হোল্ডার, সেই চীনামাটির হোল্ডারে লাগানো টিন ও সীসার তৈরি যে সরু তার বৈদ্যুতিক লাইনে যুক্ত থাকে
থাকে, তাহলে সীসার তৈরি যে সরু তার, এখানে সরু তারের আগে আমি যোগ করতে পারি কি বললাম, উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, তাহলে উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট যে তার বৈদ্যুতিক লাইনে যুক্ত থাকে, হ্যাঁ, তাকে বলা হয় ফিউজ তার। তাকে বলা হয় ফিউজ তার। তাকে বলা হয় ফিউজ তার। তাহলে চীনামাটির হোল্ডারে, এই যে চীনামাটির হোল্ডারে মানে এইরকম খাপের মতো একটা জিনিস দেখতে পারে, এরকম বক্সের মতো একটা জিনিস, যার এই মুখের একটা হচ্ছে তামার একটা সকেট লাগানো থাকবে, এইখানে তামার একটা সকেট লাগানো থাকবে, যেটাকে কি করা হয়, এরকম একটা খাপ থাকবে যার মধ্যে এরকম করে ঢুকিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছো? তাহলে সেই রকম চীনামাটির হচ্ছে তোমার একটা হোল্ডারের সঙ্গে লাগানো এই যে তার কি হচ্ছে, টিন এবং সীসার তৈরি একটা তার। তার বৈশিষ্ট্য কীরকম, উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট একটা সরু তার বৈদ্যুতিক লাইনে যুক্ত থাকে, বৈদ্যুতিক লাইনে যুক্ত থাকে, হ্যাঁ, তাকে বলা হচ্ছে ফিউজ তার। ঠিক আছে, তাহলে এই তারের বৈশিষ্ট্য কি না, এই তারের বৈশিষ্ট্য বলা হয়, এটাও কিন্তু বলে ফিউজ তার কি, এর বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য কি, বা এটা হচ্ছে ফিউজ তারের, ফিউজ তারের বৈশিষ্ট্য কি, ফিউজ তারের বৈশিষ্ট্য কি। তাহলে ফিউজ তারের বৈশিষ্ট্য কিতে আমরা কি বলবো না, প্রথমেই আমরা যেটা দেখলাম, ফিউজ তার এই যে টিন এবং সীসার তৈরি একটা উচ্চ রোধ এবং কম গলনাঙ্ক বিশিষ্ট ধাতু। তাহলে একটা এটা হচ্ছে উচ্চ রোধ ও কম গলনাঙ্ক বিশিষ্ট পরিবাহী। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কি হলো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে উচ্চ রোধ এবং কম গলনাঙ্ক বিশিষ্ট পরিবাহী। 2, এটা হচ্ছে তারের যে লাইভ মানে হচ্ছে লাইভ অংশ, তাহলে এটাকে বলবো লাইভ তারের মানে বৈদ্যুতিক যে হচ্ছে তোমার সার্কিটের লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে, লাইভ তারের সঙ্গে সংযুক্ত করা হয়। আচ্ছা, তোমরা যখন তার দেখো, তোমরা যদি তারকে খুব ভালোভাবে লক্ষ্য করো, দেখবে তার হচ্ছে কি হচ্ছে বলো তো, এইরকম একটা কালো লাল এইরকম হচ্ছে পেঁচিয়ে 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 একটা তার তৈরি হয়। ঠিক আছে, তার দুটো কালার থাকে। এই যে দুটো কালার থাকে, সেই দুটো তারের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ পরিবহন হয় না। এটা আমরা পড়বো যখন গৃহস্থালির, যখন আমরা সার্কিট পড়বো একদম শেষের অংশে, সেখানে আমরা বলবো যে তারে 3টে অংশ থাকে। ঠিক আছে, একটা তারে 3টে অংশ থাকে, তার মধ্যে একটা থাকে লাইভ তার, আর একটা কি থাকে, নিউট্রাল তার। কিন্তু এই যে সকেটটা লাগানো থাকবে সেটা কোথায় থাকবে, যেটা লাইভ তার, সেই লাইভ তারের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে এটা ফিউজ তারের বৈশিষ্ট্য। তাহলে এরকম করে লাগানো থাকবে কেন, ফিউজ তার কেন ব্যবহার করা হয়, বা ফিউজ তারের কার্যনীতি কি, এইটাও কিন্তু প্রশ্ন পড়ে। ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। ফিউজ তারের বৈশিষ্ট্য কি, ফিউজ তারের বৈশিষ্ট্য কি। তাহলে কি হয় না, ফিউজ তারের হচ্ছে একটা যে কোনো তারের মধ্য দিয়ে, ফিউজ তার যদি দেখো যে দেখবে কোনো তার একটু সরু, কোনো তার একবারেই সরু, তারপরে কোনো তার থেকে বেশি মোটা, তারপরে কোনো তার মোটা, তারপরে আরও হয়তো মোটা, এই রকম করে তার থাকে। এই প্রত্যেকটা তারের রেটিং থাকে, কোনো তারের রেটিং থাকে 5 অ্যাম্পিয়ার, কোনোটাতে থাকে 10 অ্যাম্পিয়ার, কোনোটা থাকে 15 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এরকম রেটিং থাকে। রেটিং মানে হচ্ছে যদি হচ্ছে এই যে সরু যে তারটা থাকছে, সেই তারটার 5A রেটিং আছে, মানে এর মধ্য দিয়ে সর্বাধিক 5 অ্যাম্পিয়ার অবধি সে তড়িৎ পাঠাতে পারবো। এর থেকে বেশি যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে কি হবে না, এই তারটা সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, গলে যাবে। ওই যে কম গলনাঙ্ক বিশিষ্ট তার বলা হয়েছে না, কম গলনাঙ্ক, তাহলে ওই গলনাঙ্কে কিন্তু এটা কি হয়ে যাবে না হচ্ছে তোমার
গলে যাবে। কি হয়ে যাবে? গলে যাবে। তখন কি হয়ে যাবে? গলে গেলে কি হবে? ওটা তো লাইভ তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছিল, তাহলে মাঝখানে যদি কারেন্টটা যদি কেটে যায়, ওই লাইনটা যদি কেটে যায়, তাহলে কি হয়ে যাবে? সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এরপর তোমরা জিজ্ঞেস করবে যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কি হবে, আমাদের সুবিধে কি থাকে? না, মাঝে মাঝে কি হয়, কোনো রকম ইলেকট্রিক ফল্ট হলে কি হয় না, এই যে তড়িৎ পরিবাহী তারের উপরে কি হয়, প্রবাহ মাত্রা বেড়ে যায়। ঠিক আছে? প্রবাহ মাত্রা মানে যতটা কারেন্ট প্রবাহিত করা দরকার ছিল শর্ট সার্কিটের ফলে কি হয়ে যায়, তার থেকে বেশি পরিমাণ কারেন্ট চলে যায়। এরপর দেখো, আমার এই ঘরটাতে আমার যে সমস্ত গেজেটগুলো লাগানো আছে সেটা সর্বাধিক 10 অ্যাম্পিয়ার যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলেই কিন্তু চলবে। তাই জন্য আমি যে সকেটটা লাগিয়ে রেখেছি বা যে ফিউজ তারটা লাগিয়ে রেখেছি, সেই ফিউজ তারটা কিন্তু রেটিং আছে 10 অ্যাম্পিয়ার। এরপর কোনো কারণে শর্ট সার্কিট হলো, হঠাৎ করে কি হয়ে গেল, তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে কত হয়ে গেল, ধরো 25 বা 30 হয়ে গেল। তাহলে আমার ঘরের ভেতরে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আছে, যাতে মাত্র 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলেই হয়ে যেত, সেখানে যদি 30 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার যদি তড়িৎ প্রবাহিত হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, ভেতরে ইলেকট্রিক যে গ্যাজেটগুলো আছে সব তো নষ্ট হয়ে যাবে। তাহলে তখন যদি হচ্ছে কি হয়, এই যে ফিউজ তার কি করবে না, হচ্ছে গলে যাবে। গলে গেলে কি হবে, কারণ সে তো সর্বাধিক 10 অ্যাম্পিয়ার অবধি আমাদের তড়িৎ সহ্য করতে পারবে। এরপরে যদি 11 অ্যাম্পিয়ার হয়ে যায়, তখন কি হয়ে যাবে, গলে যাবে, দিয়ে কি করবে, তড়িৎ প্রবাহ বিচ্ছিন্ন করে দেবে। বিচ্ছিন্ন করে দিলে কি হবে না, ভেতরে যে ইলেকট্রনিক গ্যাজেটসগুলো আছে সেই গ্যাজেটগুলো অক্ষত অবস্থায় থাকবে। তাহলে ফিউজ তার কেন ব্যবহার করা হয় না, কোনো কারণে যদি প্রবাহী তারে বা সরবরাহকারী যে তার, তাতে যদি তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যায়, তাহলে কি হয়, আগুন লেগে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বা বিভিন্ন রকম গেজেট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি ফিউজ তার লাগানো থাকে, তাহলে এরকম অতিরিক্ত সরবরাহ বেশি হয়ে গেলেই, মানে তড়িৎ প্রবাহ বেশি হয়ে গেলেই সেটা কি হয়ে যাবে, অটোমেটিক ফিউজ তারটা কী করবে, গলে যাবে এবং হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন করে দেবে, এবং আমাদের বাড়ির অভ্যন্তরে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিসগুলো আছে সেই জিনিসগুলো অক্ষত অবস্থাতে থাকবে। ঠিক আছে? তাহলে এর ব্যবহার কি, ভীষণ ইম্পর্টেন্ট। ফিউজ তারের ব্যবহার কি, মাধ্যমিকে একদম 1000 টাইমবার এরকম প্রশ্ন আসে, ফিউজ তারের ব্যবহার কি, ফিউজ তারের ব্যবহার কি। ঠিক আছে? তাহলে ফিউজ তারের ব্যবহার কি না, ফিউজ তার অতিরিক্ত তড়িৎ প্রবাহজনিত ক্ষতির হাত থেকে বাড়ির বৈদ্যুতিক লাইন বা লাইনের সঙ্গে যুক্ত বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতিকে হচ্ছে রক্ষা করে। তাহলে ফিউজ তার অতিরিক্ত তড়িৎ প্রবাহ জনিত কারণে ক্ষতি বা বৈদ্যুতিক লাইনের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক লাইনের সঙ্গে সংযুক্ত কি হয় না, হচ্ছে ইলেকট্রিক যন্ত্রপাতিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। ঠিক আছে? তাহলে ফিউজ তার অতিরিক্ত তড়িৎ প্রবাহজনিত কারণে ক্ষতি বা হচ্ছে বৈদ্যুতিক লাইনে সংযুক্ত ইলেকট্রিক যে যন্ত্রপাতি তাকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। এরপরে দেখবে আমরা যখন এটার সঙ্গে একটু রিলেটেড আছে, আমরা যখন যে তড়িৎ সমবায় যখন পড়েছিলাম, সেখানে আমরা কি পড়েছিলাম না, হচ্ছে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। সেইখানে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এই দুটো অংশে, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে আমরা কি বলেছিলাম, যে মেন যে লাইনটা থাকে, মানে যে বোর্ডে যে লাইনটা থাকে, সেখান থেকে বিভিন্ন রকম সুইচ লাগানো থাকে, তো এর সঙ্গে কিন্তু এই বৈদ্যুতিক যে ওয়্যারিংয়ের সময় ফিউজ তারকে সবসময় কিসে রাখা হয়, শ্রেণী সমবায়ে রাখা হয়। কেন শ্রেণী সমবায়ে রাখা হয়? কারণ আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়,
রোধগুলো একটা রোধের শেষ প্রান্ত থেকে অপর একটা রোধের তোমার হচ্ছে অগ্রপ্রান্ত যুক্ত থাকে। তাহলে এটা যদি ফিউজ তার হয়, যদি এটা হচ্ছে তোমার হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শর্ট সার্কিটের ফলে, তাহলে বাকিগুলোতে আর তড়িৎ প্রবাহ যাবে না। ফলে কি হয়ে যাবে, গৃহস্থালির ভেতরে সমস্ত অংশই তড়িৎ মানে প্রবাহ অক্ষুণ্ণ অবস্থাতে থাকবে। তাহলে ফিউজ তারকে কার সঙ্গে যুক্ত করা হয়, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। মাধ্যমিকে তোমাদের বারবার প্রশ্ন আসে, বা সামেটিভের কথা বাদই দাও, ঠিক আছে, সেকেন্ড সামেটিভেও প্রচুরবার আসে। তাহলে কি না হচ্ছে এখানে বৈদ্যুতিক তারকে কিসের সাহায্যে যুক্ত করা হয়, না শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ঠিক আছে, শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এরপরে আসছি, তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে হঠাৎ তড়িৎ সরবরাহ বেড়ে যাবে কি করে, বা তড়িৎ প্রবাহ কি করে বেড়ে যাবে, বা আপনি যে বললেন যে তোমার শর্ট সার্কিট কি, শর্ট সার্কিট কিন্তু হচ্ছে কি করে হয় না, আমরা জানি তড়িৎ প্রবাহের জন্য দুটো তার ব্যবহার করা হয়, একটা হচ্ছে পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। ঠিক আছে, একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। কোনো কারণে যদি খুব কম রোধের সাহায্যে কি হয়, এই পজিটিভ এবং নেগেটিভ তড়িৎদ্বার একসঙ্গে জুড়ে যায়, তাহলে কি হবে না হচ্ছে হঠাৎ করে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা তড়িৎ কোষের ক্ষেত্রে হতে পারে, বা দুটো তড়িৎ যে তার থাকে সেই তারের মধ্যে হতে পারে। খুব অল্প রোধের মধ্য দিয়ে কি হবে, এই দুটো তার যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তখনই কি হবে না হচ্ছে শর্ট সার্কিট, মানে তড়িৎ প্রবাহ মাত্রা বেড়ে যাবে, এটাকেই আমরা বলি শর্ট সার্কিট। তাহলে দেখবে এই যে ঝড় বা বৃষ্টির সময় বা অন্য কোনো ঝড়ঝাপটা বা কোনো রকম লাইনে কিছু কাজ হয়েছে, হঠাৎ করে সেগুলো লাগিয়ে দেখা গেল যে ওখানে শর্ট সার্কিট হয়ে গেছে। তাহলে শর্ট সার্কিট মানে কিছুই নয়, দুটো তড়িৎদ্বারের মধ্যে খুব কম রোধের কোনো কিছু দ্বারা কি হয়েছে না হচ্ছে পরিবাহী দুটো তড়িৎদ্বার যুক্ত হয়ে গেছে, তখনই কি হবে, তড়িৎ প্রবাহ হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যাবে, এটাকেই বলা হচ্ছে কি শর্ট সার্কিট। তাহলে তোমরা আজকে কিন্তু মাধ্যমিকের একটা বিশাল ইম্পর্ট্যান্ট অংশ কিন্তু তোমরা পড়লে, কারণ এর আগে যেটা জুলের সূত্র সেটা তো একদম অল্টারনেট ইয়ারে আসে, যে তড়িৎ প্রবাহে তাপীয় ফল সম্পর্কিত জুলের সূত্রটি লেখো, তার গাণিতিক রূপ, বা ওইখান থেকে বিভিন্ন রকম অঙ্ক দেয়। ঠিক আছে, তাহলে ওইটা হলো, ওখান থেকে হচ্ছে তোমার বিভিন্ন রকম নিউমেরিক্যাল থাকে, ওটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং এই তাপীয় ফল সংক্রান্ত বলা হয়, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত তাপ উৎপন্ন হয়, নীতির উপর ভিত্তি করে কি কি হচ্ছে যন্ত্রপাতি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, বা এখান থেকে শর্ট কোয়েশ্চেন হয় ইলেকট্রিক ইস্ত্রিতে কী পরিবাহী তার ব্যবহার করা হয়, নাইক্রোম তার কী দিয়ে তৈরি। আমি পড়ানোর সময় তোমাদেরকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো প্রায় বললাম। আবার আমি হচ্ছে একদম শেষে তোমাদের মাধ্যমিকে কী ধরনের প্রশ্নগুলো আসে আমি হচ্ছে 5টা বা প্রিভিয়াস সালগুলো আমি আলোচনা করব, তখন তোমরা দেখবে এটা কত ইম্পর্ট্যান্ট। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে আমরা পড়ব তড়িৎ ক্ষমতা। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।